প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের স্বাভাবিক পাঠদান, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই মহামারীর কারণে স্বাভাবিকতা বজায় না থাকার জন্য আজ তোমাদের অনলাইন ক্লাসের আয়োজন। আমাদের কলেজ দৌলতপুর দেবানৈশ কলেজ পর্যায়ক্রমে অনলাইন ক্লাস নিচ্ছে। আমরা যাতে তোমাদের একটু উপকারে আসে সেজন্য মূলত ভিডিও ক্লাস, লাইভ ক্লাস এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে অনলাইন ক্লাসে আমি KM ইমদাদ সাইদি, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দেবানৈশ, দৌলতপুর খুলনা। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহ অধ্যায় থেকে। হিসাবের বইসমূহ তোমরা জানো, এই অধ্যায়ে অনেক প্রকার অঙ্ক। এই হিসাবের বইসমূহের উপর আমি এর আগে তোমাদের আরও কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের সামনে হিসাবের বইসমূহ থেকে কিভাবে প্রারম্ভিক মূলধন বের করতে হয়, প্রারম্ভিক মূলধনের ভিতর কোন আইটেমগুলো আসে, কিভাবে সাধারণ জাবেদা দাখিলা প্রস্তুত করতে হয় এবং টেবুলার ছক অর্থাৎ হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে লেনদেনগুলোকে প্রভাবিত করে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজ তোমাদের সুবিধার্থে আমি একটি অঙ্ক বোর্ডে তুলে দিয়েছি। আমি অঙ্কটা পড়ি, তোমরা খেয়াল করো। জনাব ইমরান একজন স্থপতি। 1 জানুয়ারি 2016 তারিখে তিনি নগদ 50,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 10,000 টাকার ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। জানুয়ারি 2 ধারে সেবা প্রদান 15,000 টাকা। জানুয়ারি 5 ধারে সাপ্লাইজ ক্রয় 500 টাকা। 16 ভাড়া প্রদান 3,000 টাকা। 31 ঋণ পরিশোধ 5,000 টাকা। করণীয়: ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। খ লেনদেনগুলোর জাবেদা দাখিলা প্রস্তুত। টেবুলার বিশ্লেষণের মাধ্যমে হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করো। তাহলে আমরা সমাধানে চলে যাই। তারপর আমরা একটি একটি বিষয় আলোচনা করব। সমাধান: ক জনাব ইমরান এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মূলধনের জন্য আমরা একটি ছক অঙ্কন করব। বিবরণ টাকা লিখব। জনাব ইমরান প্রারম্ভিক মূলধন নির্ণয়। 31 প্রারম্ভিক মূলধন নির্ণয়। বিবরণ টাকা। তাহলে প্রারম্ভিক ব্যবসায়ের শুরুতে কোন লেনদেনগুলোকে নিয়ে, কোন স্থায়ী সম্পদ বা দায়সমূহকে নিয়ে ব্যবসায় শুরু করেছে সে জিনিসগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে জনাব ইমরান নগদ 50,000 টাকা এবং 10,000 টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করলো, সেবা ফার্ম স্টার্ট করলো। তাহলে নগদ নিয়ে আসলো 50,000 টাকা, আসবাবপত্র আনলো 20,000 এবং ঋণ আনলো 10,000 টাকা। একটু খেয়াল করো, যদি ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ করা হয়, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট থেকে যদি ঋণ আনয়ন করা হয়, তাহলে ঋণ আনার দরুন ব্যবসায়ে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে জনাব ইমরান
50,000 টাকা নগদ নিয়ে আসলো এবং 10,000 টাকা ঋণ নিয়ে আসলো। তাহলে আমরা যদি স্পেসিফিক জার্নাল করি, ঋণ আনা হলো, জার্নালটা হবে এরকম, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তো যেহেতু জনাব ইমরান নগদেই 50,000 টাকা এনেছে আর 10,000 টাকা ঋণ এনেছে, তাহলে নগদের পরিমাণ হবে 50,000 সাথে 10,000 টাকা যোগ হয়ে, তাহলে আমরা লিখব নগদান হিসাব 50,000 যোগ ঋণের 10,000, তাহলে 60,000 টাকা। আর আসবাবপত্র হিসাব 20,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, নগদের সাথে যে টাকাটা ঋণ স্বরূপ এনেছে সেই ঋণের টাকাটাও যোগ হয়ে মোট টাকাটা আমরা শো করব। আর আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, আসবাবপত্র নিয়ে এসেছে 20,000, তাহলে মোট সম্পদ হলো 80,000। এর থেকে আমরা বিয়োগ করব ঋণ হিসাবকে, বিয়োগ ঋণ 10,000, তাহলে আমাদের মোট প্রারম্ভিক মূলধন হলো 60,000 টাকা, 70,000 টাকা। তাহলে প্রারম্ভিক বা ব্যবসায়ের শুরুতে যে মূলধন, সেই মূলধনের পরিমাণ দাঁড়ালো 70,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক বা শুরুতে মূলধন। খ নাম্বারে আমাদের বের করতে বলছে লেনদেনগুলোর জাবেদা দাখিলা। দ্যাট মিনস আমরা সাধারণ জাবেদা দাখিলায় অন্তর্ভুক্ত করব লেনদেনগুলোকে। তাহলে আমাদের আগে একটা ঘর করতে হবে, আমরা জাবেদার ঘর করব। জনাব, আমরা খ নাম্বার সলিউশনে চলে এসেছি। জনাব ইমরান জাবেদা দাখিলা 31শে জানুয়ারি 2016, বিবরণ খতিয়ান পৃষ্ঠা, টাকা, ডেবিট, ক্রেডিট, তারিখ। তাহলে জাবেদার ঘর মূলত 5টি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের ফরম্যাট সবসময় ঠিক রাখতে হবে। আলোচ্য অঙ্কে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাতে বলছে, তাহলে আমরা সব লেনদেনগুলোকে আমরা এই জাবেদার ভিতরে অন্তর্ভুক্ত করব। তাহলে জাবেদা কি, কেন জাবেদা প্রস্তুত করা হয়? কোনো লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে যে হিসাব বইতে তারিখের ক্রম অনুযায়ী শুরুতে লিপিবদ্ধ করা হয় সেটিকে জাবেদা বই বা জাবেদা দাখিলা বলে। জাবেদাকে বিভিন্ন নামে আখ্যায়িত করা যায়, যেমন কাঁচা বই, ক্ষণস্থায়ী বই। এভাবে জাবেদাকে আমরা বিভিন্ন নামে বিভিন্ন রূপে চিহ্নিত করতে পারি। হিসাবে কাঁচা বই, যেটা শুরুতে আমরা সাথে সাথেই যে লেনদেনটি যে হিসাব বইতে লিপিবদ্ধ হয় সেজন্য এটিকে কাঁচা বই বলা হয়। খসড়া বই, আমরা এটিকে সমসাময়িকের জন্য, সামান্য সময়ের জন্য আমরা প্রস্তুত করে থাকি। প্রারম্ভিক বই, যে বইটা আমরা শুরুতে সাথে সাথে আমরা লিপিবদ্ধ করি সেটি প্রারম্ভিক বা জাবেদা বই। তাহলে আমরা লেনদেনগুলোকে জাবেদা এভাবে অন্তর্ভুক্ত করতে পারি। শুরুতে আমাদের নগদ অর্থ, স্থায়ী সম্পদ এবং দায় ছিল, সেগুলোকে আমরা জাবেদা এভাবে লিখব। 2016 জানুয়ারি 1 নগদান হিসাব
ডেবিট। তাহলে নগদান হবে 50,000-এর সাথে ঋণের টাকাটাও আমরা যোগ দিব, তাহলে 60,000। আসবাবপত্র হিসাব, টাকা। ক্রেডিটটাকে আমরা একটু সামান্য ফাঁকা করে লিখব। প্রদেয় হিসাব, ছিল না, এখানে ঋণ হিসাব। তাহলে ঋণ হিসাব 10,000 টাকা। মূলধন হিসাব 60 আর 20, 80 থেকে 10,000 বাদ দিব, তাহলে 70,000 টাকা। ব্যাখ্যার আমাদের প্রয়োজন নেই। আর যদি ব্যাখ্যা লিখতে হয় এভাবে লিখবে, ব্যবসায়ে বিনিয়োগ করা হলো, ব্যবসায় শুরু করা হলো, আরম্ভ করা হলো। তাহলে জানুয়ারি 2। ধারে সেবা প্রদান, ধারে দ্যাট মিন্স বাকিতে আমরা একটা সেবা প্রদান করেছি, সেটি আমরা নগদে কোনো অর্থ পাইনি, নগদের কোনো অর্থ প্রাপ্তি হয়নি, ধারে বা বাকিতে আমরা সেবা দিয়েছি। তাহলে বাকিতে সেবা দেওয়ার দরুন আমাদের প্রাপ্য হিসাব বেড়ে যাবে, বা দেনাদার হিসাবকে আমরা বৃদ্ধি করব, ডেবিট করব। তাহলে আমরা লিখব প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট। সেবা আয় হিসাব ক্রেডিট, কারণ বাকিতে সেবা প্রদান 15,000 টাকা। 5, ধারে সাপ্লাইজ ক্রয় 500 টাকা। এটিও ধারে বা বাকিতে সাপ্লাইজ, একটা অফিসের জন্য সাপ্লাইজ বা মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো 500 টাকা। এটি একটি সম্পদ, তাহলে এটির নামই আমরা লিখব সাপ্লাইজ হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 500 টাকা। জানুয়ারি 16, ভাড়া প্রদান 3,000 টাকা। এটি একটি খরচ। আমরা অফিসের ভাড়া, গুদামের ভাড়া বা দোকানের ভাড়া প্রদান করলাম, প্রদান করা হয়েছে 3,000 টাকা। তাহলে ভাড়া একটি খরচ, ভাড়া হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। শেষ 31, ঋণ পরিশোধ 5,000 টাকা। আমরা শুরুতে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেছিলাম, 10,000 টাকা ঋণ এনেছিলাম, এখন 5,000 টাকা পরিশোধ করা হচ্ছে। তাহলে পরিশোধ যেহেতু আছে, ঋণ হিসাবে একটা দায় ছিল, ক্রেডিট ছিল, যেহেতু ঋণ হিসাবটা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে ঋণ হিসাবকে আমরা করব ডেবিট। ঋণ হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু হলেও বুঝতে পেরেছো কিভাবে জাবেদা দাখিলা প্রস্তুত করতে হয়, কিভাবে জাবেদায় লেনদেন সমূহকে লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা খ নাম্বার রিকোয়ারমেন্ট আমরা শেষ করলাম। আমরা গ নাম্বারে চলে যাব। টেবুলার বিশ্লেষণের মাধ্যমে হিসাব সমীকরণের উপর প্রভাব। তাহলে গ নাম্বার, গতে আমাদের সামারি অফ ইকুয়েশন, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ দ্যাট মিন্স সম্পদ আর দায় বা মালিকানা সত্ত্বের পরিমাণ একই হতে হবে। তাহলে হিসাব সমীকরণ শুরু করার আগে
আমাদের খেয়াল করতে হবে কতগুলো সম্পদের ঘর হবে, কতগুলো দায়ী বা মালিকানা সত্ত্বের ঘর হবে, সেটিকে আমরা আগে চিহ্নিত করব। এখানে নগদ একটি সম্পদ, আসবাবপত্র একটি সম্পদ, প্রাপ্য হিসাব একটি সম্পদ। তাহলে চারটা আমরা সম্পদ পেয়ে গেলাম। আমরা ঘর একে লেনদেনগুলোকে আমরা বুঝি। তাহলে ঘর হবে এরকম, তারিখ। এবার আমরা করব সম্পদ চারটা, সম্পদ চারটার ঘর করব। দায়, দায় হলো ঋণ একটা দায়, ধারে সাপ্লাই পাওনাদার বা প্রদ হিসাবে একটা দায়, মূলধন একটা দায়। তাহলে তিনটা দায়ের পাশে ঘর হবে। তাহলে সম্পদ আর দায়কে আমরা চিহ্নিত করলাম, আর এটিকে আমরা লিখব মন্তব্য। তাহলে জনাব ইমরান হিসাব সমীকরণ জানুয়ারি 2016 তারিখ, সম্পদ সমূহ নগদ, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, সাপ্লাইজ, দায় প্লাস মালিকানা সত্ত্ব, প্রদ হিসাব, ঋণ হিসাব, মূলধন বা মালিকানা তহবিল। তাহলে হিসাব সমীকরণ কি? যে হিসাব ব্যবস্থায় সম্পদ সমূহের সমপরিমাণ দায় আর মূলধন হবে, উভয় পাশ সম্পদ এবং দায়ের পাশ একই হবে, যে বইয়ের মাধ্যমে সেটিকে হিসাব সমীকরণ বলা হয়। হিসাব সমীকরণের আধুনিক রূপ এ সমান এল প্লাস ও ই, দ্যাট মিন্স অ্যাসেট সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটির বর্ধিত রূপ হচ্ছে এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। তাহলে আমরা আধুনিক ছকে যদি আমরা দেখি, সম্পদ সমান দায় প্লাস মূলধন, তার মানে যত টাকা সম্পদ হবে তত টাকা দায় ও মূলধনকে হতে হবে। তাহলে লেনদেনের মাধ্যমে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাই। তাহলে নগদ 50,000 টাকা 2016 সালের জানুয়ারির 1 তারিখে নগদ এবং ঋণ এনেছিল। তাহলে নগদের সাথে ঋণ যোগ হয়ে নগদে বাড়বে 60,000 টাকা। আসবাবপত্র বৃদ্ধি পাবে 20,000 টাকা, ঋণ যেহেতু ছিল 10,000। তাহলে সম্পদ থেকে দায়কে বাদ দিয়ে যত টাকা ডিফারেন্স হবে তত টাকা আমরা মূলধনে বসাবো। তাহলে 80,000 থেকে 10,000 লেস করলে আমরা 70,000 পাই। 70,000 হচ্ছে মূলধন। তাহলে সম্পদ সমূহের ছিল 80,000 টাকা, দায় প্লাস মালিকানা সত্ত্বে এসেছে 80,000 টাকা। তাহলে হিসাব সমীকরণের দ্বারা অবশ্যই দুই পাশ দুই সাইডে মিলাতে হবে। মিলকরণ করার নামই হচ্ছে হিসাব সমীকরণ। জানুয়ারি 2 তারিখে বলছে ধারে সেবা প্রদান 15,000 টাকা। যেহেতু ধারে বা বাকিতে সেবা প্রদান করেছি, সেবা আয় আমরা জানি
আয় হলেই, আয় নগদে হোক আর বাকিতে হোক, মূলধন বা ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আয়টা যদি নগদে হয় নগদ বৃদ্ধি পাবে, আয়টা যদি বাকিতে হয় প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পাবে, আর মূলধন তো বৃদ্ধি পাবেই। তদ্রূপ যদি কোনো ব্যয় বা খরচ হয়ে থাকে তাহলে মূলধন থেকে আগে বিয়োগ করব, ব্যয়টা যদি নগদে হয় নগদ থেকে বিয়োগ করব, এবং ব্যয়টা যদি বাকিতে হয় তাহলে প্রদ হিসাব বা পাওনাদারকে আমরা বৃদ্ধি করব। তাহলে 2 তারিখে ধারে সেবা প্রদান 15,000 টাকা, যেহেতু বাকিতে একটা সেবা আমরা দিয়েছি, যেহেতু এটা আয়, সেহেতু মূলধনকে আগে আমরা বৃদ্ধি করব 15,000 টাকা, আর বাকিতে যেহেতু প্রাপ্য বা পাওনাদার হিসাবকে বৃদ্ধি করব 15,000 টাকা। মন্তব্যে আমরা লিখতে পারি সেবা আয় বা আয় হিসাব। 5 তারিখের লেনদেন ধারে সাপ্লাইজ ক্রয় 500 টাকা। তাহলে ধারে বা বাকিতে সাপ্লাইজ একটা স্থায়ী সম্পদ, যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয় তাহলে ওই সংশ্লিষ্ট সম্পদ বৃদ্ধি পাবে, তাহলে সাপ্লাইজকে আমরা বৃদ্ধি করব 500 টাকা। আর যেহেতু ধারে হয়েছে প্রদ হিসাবকে বৃদ্ধি করব 500 টাকা। 16 তারিখ ভাড়া প্রদান 3,000 টাকা, যেহেতু ভাড়া একটা খরচ সেহেতু মূলধন থেকে বৃদ্ধি কম হ্রাস পাবে আর নগদ থেকেও হ্রাস পাবে 3,000 টাকা। আমরা মন্তব্যে লিখব খরচ বা ব্যয়। 31 তারিখ ঋণ পরিশোধ করা হলো 5,000 টাকা, যেহেতু নগদ অর্থ প্রদান করতেছি নগদ অর্থ হ্রাস পাচ্ছে, নগদ হ্রাস পেলেই নগদ থেকে মাইনাস, আর ঋণ যেহেতু কমতেছে হ্রাস পাচ্ছে ঋণ হিসাবকে মাইনাস করব। আমরা এবার লেনদেনের সমাপ্তিতে চলে এসেছি, আমরা যোগ বিয়োগ করব। তাহলে আসবাবপত্র 20,000 টাকা, প্রাপ্য হিসাব 15,000 টাকা, সাপ্লাইজ 500 টাকা, প্রদ হিসাব 500 টাকা, ঋণ হিসাব 5,000 টাকা, আর নগদ হচ্ছে 60,000 বিয়োগ 8,000। তাহলে 52,000 টাকা নগদে প্লাস আমরা সংশ্লিষ্ট টাকাগুলোকে ক্লোজ করব। মূলধন 70,000 যোগ 15,000 বিয়োগ 3,000, তাহলে 82,000 টাকা মূলধন। আমরা সম্পদ এবং দায় দুই পাশ একই আছে কিনা আমরা দেখব। সম্পদের সমপরিমাণ দায় হতে হবে, তাহলে দায় পাশে 82,000 যোগ 5,500, তাহলে 87,500 টাকা আমরা পেলাম। সম্পদ পাশে আমাদের দেখতে হবে 52,000 যোগ 20,000 যোগ 15,500 52,000 যোগ 20,000 যোগ 15,500, 87,500। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের রূপই ছিল এ সমান এল প্লাস ওই, দ্যাট মিনস সম্পদ সমান দায় প্লাস মূলধন। তাহলে যত টাকা আমাদের সম্পদ হয়েছে তত টাকা আমাদের দায় প্লাস মালিকানা সত্ত্ব হয়েছে 87,500। তাহলে এভাবে তোমরা হিসাব সমীকরণে লেনদেনগুলোকে প্রভাবিত করবে, প্রভাব পড়বে বা হিসাব সমীকরণে। তাহলে তোমরা নিশ্চয়ই একটু হলেও বুঝতে পেরেছ কিভাবে জাবেদা দাখিলা প্রস্তুত করতে হয়,
কিভাবে হিসাব সমীকরণে লেনদেনগুলোকে প্রভাব ঘটাতে হয়, কিভাবে প্রারম্ভিক মূলধনকে বের করতে হয়। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।